আসসালামু আলাইকুম সুপ্রিয় ভর্তি শিক্ষার্থীরা, তোমরা যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবা এবং যারা চাকরি পরীক্ষার্থী আছো, ভিডিওটি একমাত্র তাদের জন্য। তো আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং চাকরি পরীক্ষাতে আমাদের কবি ও সাহিত্যিক থেকে কোশ্চেন থাকেই। কবি ও সাহিত্যিক থেকে আমাদের যদি পরীক্ষায় কোনো কোশ্চেন থাকে, তাহলে আমি ভিডিওতে যা যা আলোচনা করেছি এগুলো থেকে 100% তোমরা কমন পাবে। তো আমাদের বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলে আমরা দেখতে পারি যে কবি ও সাহিত্যিক এই টপিকটা থেকে আমাদের সব পরীক্ষাতেই কিন্তু আমাদের অনেকগুলো কোশ্চেন এসেছে। তো সবগুলো কোশ্চেন যদি এক ভিডিওতে আলোচনা করি তাহলে তোমরা অনেক বোরিং হয়ে যাবে। সো আমি সেই কারণেই ভিডিওগুলো পার্ট আকারে সাজিয়ে দিব যাতে তোমাদের সুবিধা হয় এবং বোরিং না লাগে। তো আমি ভিডিওর শুরুতে একটা কথা বলে নিতে চাই, তোমরা যারা ভিডিওটি কন্টিনিউ করছো তোমরা পারলে একটা নোট খাতা নিয়ে বসো। আমি যা যা এখানে তোমাদের সাথে তথ্য শেয়ার করবো এগুলো পারলে তোমরা একটা নোট খাতায় সিম্পলি নোট করে রাখো যাতে খুব সহজে পড়তে পারো। আর যদি তোমাদের নোট করতেও কোনো কষ্ট হয় তাহলে ভিডিওটি সিম্পলি 2-1 করে দেখতে থাকো, ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। তো এত কথা না বলে আমাদের মূল আলোচনা শুরু করি। আমরা প্রথমে দেখতে পাচ্ছি বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে। বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে, বা বাংলা সাহিত্যে ভোরের পাখি কাকে উপাধি দেওয়া হয়, সে হচ্ছে বিহারীলাল চক্রবর্তী। এই কোশ্চেনটার সাথে আমাদের সিমিলার আরো কিছু কোশ্চেন ভর্তি পরীক্ষায় থাকে, সেগুলোকে একটু দেখো। এখানে বলা হচ্ছে গুণরাজ খাঁ এর উপাধি কি। গুণরাজ খাঁ এর উপাধি হচ্ছে মালাধর বসু। আমরা মালাধর বসুকে বলবো হচ্ছে কি গুণরাজ খাঁ। গোবিন্দ দাসের ছন্দনাম কি। গোবিন্দ দাসের ছন্দনাম হচ্ছে স্বভাব কবি। বলাইচাঁদ মুখোপাধ্যায় এর ছন্দনাম হচ্ছে বনফুল। কালিদাস প্রসন্ন সিংহের ছন্দনাম হচ্ছে হুতুম পেছা। অর্থাৎ তোমাদের ছন্দনাম সম্পর্কিত একটা কোশ্চেন থাকবেই। এই কোশ্চেনটা তোমরা খুব ভালোভাবে পড়ার চেষ্টা করো, আর আমি ভিডিওগুলোতে সবকিছু উল্লেখ করে দেবো। এই ভিডিওগুলো দেখলে অন্য কিছু পড়তে হবে না, অর্থাৎ সাহিত্যিকদের সম্পর্কিত যত কোশ্চেন আছে সবগুলো দেওয়ার চেষ্টা করবো যদি তোমাদের সাড়া পাই। আমরা দেখতে পাচ্ছি 71-এর ডায়েরি, এটি কার লেখা। 71-এর ডায়েরি এটি হচ্ছে সুফিয়া কামালের লেখা। এই কোশ্চেনটার সাথে আমাদের সিমিলার আরো কিছু কোশ্চেন আসে, এগুলোর মধ্যে আমরা ভুল করি। কিভাবে ভুল করবে একটু দেখো। এখানে বলা হচ্ছে 71-এর চিঠি, এটি কার। 71-এর চিঠি এটি হচ্ছে শহীদ কাজী নুরুন নবী। 71-এর দিনগুলি, এটি কার। এটি হচ্ছে জাহানারা ইমামের। 71-এর দলিল, এগুলো কার। এটি হচ্ছে হাসান হাফিজুর রহমান। অর্থাৎ সবগুলো কোশ্চেনই কিন্তু আমাদের সিমিলার। তা কাকে ইঙ্গিত করছে এগুলো কিন্তু আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। এখানে কিন্তু আমাদের 71-এর চিঠি সম্পর্কিত আরো একটা কোশ্চেন সিমিলার ভর্তি পরীক্ষা আসে, সেটা কি দেখো। এখানে বলা হচ্ছে 71-এর চিঠি মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন। এখানে আমাদের কোশ্চেনটা থাকতে পারে যে 71-এর চিঠি কিসের সংকলন, অর্থাৎ কোন ধরনের সংকলন। এটা হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন, ঠিক আছে। এখানে আমাদের 71-এর দিনগুলি সিমিলার আরো একটা কোশ্চেন ভর্তি পরীক্ষায় থাকে, সেটা কি একটু দেখো। এখানে বলা হচ্ছে 71-এর দিনগুলি গ্রন্থটির ইংরেজি ভাষায় অনুবাদ নিচে কোনটি। গ্রন্থটি ইংরেজি ভাষায় অনুবাদ হলো দ্য ডেইজ অফ 1971 নামে অনুদিত। অর্থাৎ এই কোশ্চেনগুলো তোমাদের জন্য অতি প্রয়োজনীয়। খুব মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখতে থাকো, আর কনফিউশন কোন কোশ্চেনটাতে আছে খুব সহজে বুঝবা, ভুল যাতে না হয় তোমাদের, সেই জন্য আমাদের এই আয়োজন, ঠিক আছে। কল্লোল পত্রিকার সম্পাদককে। কল্লোল পত্রিকার সম্পাদক হচ্ছে দীনেশ রঞ্জন দাস। তোমরা কিন্তু এই কোশ্চেনটার মধ্যে ভুল করতে পারো। কিভাবে ভুল করবা, এখানে কিন্তু আমাদের অপশনের মধ্যে কল্লোল পত্রিকার সম্পাদক দীনেশ রঞ্জন দাস এবং কাজী নজরুল ইসলাম দুইজন থাকতে পারে। তোমরা কিন্তু ভুল করে কাজী নজরুল ইসলাম দাগাতে পারো, কিন্তু না, এটার আনসার হবে হচ্ছে দীনেশ রঞ্জন দাস। কোশ্চেনটার সাথে আমাদের সিমিলার আরো একটা কোশ্চেন ভর্তি পরীক্ষা থাকে, এটার মধ্যে আমরা ভুল করব। কিভাবে ভুল করবে দেখো। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ রচনা করেন কে। বাংলা সাহিত্যে প্রথম ইতিহাস গ্রন্থ রচনা করেন দীনেশ চন্দ্র সেন। আমাদের অপশনের মধ্যে যদি দীনেশ রঞ্জন দাস আর দীনেশ চন্দ্র সেন যদি থাকে, আমরা অনেকেই আছি যারা কোশ্চেনটার অপশনের মধ্যে খেয়াল করি না। খেয়াল না করার কারণে কিন্তু আমরা ভুল করি। বি কেয়ারফুলি, আমাদের কোশ্চেনটা কি বলছে এক্স্যাক্টলি আমরা সেটাই কিন্তু আনসার করতে হবে, ঠিক আছে। এখানে আমাদের পত্রিকা সম্পর্কিত আরো কিছু কোশ্চেন থাকে, সেগুলো হচ্ছে সবুজপত্র পত্রিকার সম্পাদককে, সে হচ্ছে প্রমোদ চৌধুরী। এটা কিন্তু তোমরা সকলেই পারো। লাঙ্গল পত্রিকার সম্পাদক হচ্ছে কাজী নজরুল ইসলাম। সবুজপত্র হচ্ছে প্রমোদ চৌধুরী, কল্লোল হচ্ছে কার, এটা হচ্ছে দীনেশ রঞ্জন দাস, এবং লাঙ্গল হচ্ছে কাজী নজরুল ইসলাম। এগুলো কিন্তু প্রায় সিমিলার সবগুলো, ঠিক আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি আহমদ ছফা রচিত গ্রন্থ নিচের কোনটি। এইভাবে কিন্তু আমাদের কোশ্চেনটা থাকতে পারে। আহমদ ছফা রচিত গ্রন্থ হচ্ছে পুষ্পবৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ, গাবি বৃত্তান্ত এবং গুহাকি। আহমদ ছফা থেকে আমাদের আরো কিছু কোশ্চেন থাকতে পারে, সেটি হচ্ছে আহমদ ছফার রচনাবলী কয়টি অংশে বিভক্ত। আহমদ ছফার রচনাবলী 9টি অংশে বিভক্ত। তার জনপ্রিয় একটি লেখা হচ্ছে কি, তার জনপ্রিয় একটি লেখা হচ্ছে অধ্যাপক। আব্দুর রাজ্জাককে নিয়ে তার রচিত গ্রন্থ সেটি হচ্ছে যুদ্ধবি আমার গরু। এই কোশ্চেনটার সাথে সিমিলার আরো একটা কোশ্চেন থাকতে পারে, সেটি হচ্ছে সৈয়দ মুস্তফা আলী রচিত গল্পগ্রন্থ নিচের কোনটি। সৈয়দ মুস্তফা আলী রচিত গল্পগ্রন্থ হচ্ছে পঞ্চতন্ত্র, স্বপ্ন, চাচা কাহিনী। আমি এখানে যে তথ্যগুলোই তোমাদের সামনে শেয়ার করছি এগুলোই কিন্তু তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আগে এসেছিল, অর্থাৎ এখন যদি রিপিট হয় তাহলে এগুলো থেকে হবে, এর বাইরে কিন্তু যাবে না, ঠিক আছে। অনিলা দেবীর সাথে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পর্ক নিচের কোনটি। অনিলা দেবীর সাথে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পর্ক হচ্ছে বড় দিদি। এখানে আরো একটা কোশ্চেন আসে, সেটি হচ্ছে বৈকুণ্ঠের উইল, এটি কার। এটি হচ্ছে শরৎচন্দ্রের রচনা। বৈকুণ্ঠের উইল এটি কার, এটি হচ্ছে আমাদের শরৎচন্দ্রের, ঠিক আছে। দেওয়ানা মদিনা পালার রচয়িতাকে। দেওয়ানা মদিনা পালার রচয়িতা হচ্ছে মনসুর বয়াতি।
সই কেমনে ধরিব হিয়া, আমার বধুয়া আনবাড়ি যায় আমার আঙিনা দিয়া। এটির রচয়িতাকে, এই লাইনটির রচয়িতা হচ্ছে চণ্ডীদাস। এই কোশ্চেনটা সিমিলার আমাদের চণ্ডীদাস সম্পর্কিত বিখ্যাত আরেকটা লাইন থাকে, সেটি হচ্ছে সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে চণ্ডীদাসের। এই কোশ্চেনটা কিন্তু অনেকবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা রিপিট হয়েছে। কৃষ্ণ বিবর বইটির লেখককে? কৃষ্ণ বিবর বইটির লেখক হচ্ছে অধ্যাপক জামাল নজরুল ইসলাম। দীনবন্ধু মিত্রের রচনা নিচের কোনটি? দীনবন্ধু মিত্রের রচনা হচ্ছে কমলে কামিনী। নাসিরেনামা কাব্যটির রচয়িতাকে? নাসিরেনামা কাব্যটির রচয়িতা হচ্ছে কবি মর্দন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা হচ্ছে বড়ুচণ্ডীদাস। আলাউলের তেহপা এটি কোন ধরনের কাব্য? এটি হচ্ছে নীতিকাব্য। ঠিক আছে। মনসামঙ্গলের ধারার আদিকবিকে? মনসামঙ্গল ধারার আদিকবি হচ্ছে কানাহরি দত্ত। কোশ্চেনটা সিমিলার আরো কিছু কোশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে মঙ্গল কাব্য ধারার অন্যতম শ্রেষ্ঠ কবিকে? মঙ্গল কাব্য ধারার অন্যতম শ্রেষ্ঠ কবি হচ্ছে বিজয়গুপ্ত। শূন্য পুরাণ কাব্য এটি কার? শূন্য পুরাণ কাব্য এটি হচ্ছে রামাই পণ্ডিতের। কালকেতু কোন মঙ্গল কাব্যের চরিত্র? কালকেতু এটি কোন মঙ্গল কাব্যের চরিত্রকে নির্দেশ করে? সে হচ্ছে চণ্ডীমঙ্গল মঙ্গল কাব্যের চরিত্র। ঠিক আছে। আরাকান রাজ্যসভার কবিকে? আরাকান রাজ্যসভার কবি হচ্ছে আলাউল। এখানে কিন্তু এই কোশ্চেনটা সিমিলার আরো কিছু কোশ্চেন ভর্তি পরীক্ষা থাকে, সেগুলো হচ্ছে পারস্যের কবিকে? পারস্যের কবি হচ্ছে শেখ সাদি। ইরানের কবিকে? ইরানের কবি হচ্ছে ওমর খৈয়াম। এখানে কিন্তু আমাদের আলাউল সম্পর্কিত আরো কিছু কোশ্চেন ভর্তি পরীক্ষা থাকতে পারে, সেটি হচ্ছে আলাউল কোন শতকের কবি? আলাউল তিনি সপ্তদশ বা 17 শতকের কবি। এখানে আমাদের অপশনের মধ্যে সপ্তদশ থাকতে পারে বা 17 থাকতে পারে, একই কথা। যাই থাকুক আমাদের অপশনটা কিন্তু একই সেম হবে, 17 বা সপ্তদশ। ঠিক আছে। আলাউলের পদ্মাবতী কাব্যটি রচিত হয় কোন রাজ্যসভায়? এটি হচ্ছে আরাকানের রাজ্যসভায় আলাউলের পদ্মাবতী কাব্যটি রচিত হয়। পদ্মাবতী এটি আরো একভাবে আসতে পারে ভর্তি পরীক্ষায়, সেটি হচ্ছে কবি আলাউলের প্রথম রচনা নিচের কোনটি? কবি আলাউলের প্রথম রচনা হচ্ছে পদ্মাবতী। খুব কেয়ারফুলি কিন্তু আমাদের তথ্যগুলো মনে রাখতে হবে, নাহলে কিন্তু আমরা ভুল করতে পারি। ঠিক আছে। বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের রচয়িতারা কোন ধর্মাবলম্বী? তারা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী। আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বলো, চাকরি পরীক্ষা বলো, অর্থাৎ যে কোনো পরীক্ষায় যদি কোনো কোশ্চেন করে, অর্থাৎ চর্যাপদ থেকে যদি কোনো কোশ্চেন করে, তাহলে এই 13 নম্বর কোশ্চেনটি থেকে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অর্থাৎ এখানে বলা হচ্ছে চর্যাপদ আবিষ্কার করেন কে? চর্যাপদ আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী। এগুলো কিন্তু সবগুলোই ভর্তি পরীক্ষায় এসেছে। চর্যাপদ এটি কোন ছন্দে রচিত? চর্যাপদ এটি হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। বাংলা সাহিত্যের আদি নিদর্শনের নাম কি? এটা তো তোমরা সকলেই পারো, এটা হচ্ছে একটা কমন কোশ্চেন, এটা কিন্তু ভর্তি পরীক্ষা থাকে। এটা হচ্ছে চর্যাপদ। চর্যাপদ আবিষ্কার করা হয় কোথায় থেকে? চর্যাপদ আবিষ্কার করা হয় নেপাল থেকে। চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? এটা হচ্ছে 1907 সালে চর্যাপদ নেপালে আবিষ্কৃত হয়। চর্যাপদ সর্বপ্রথম প্রকাশিত হয় কোথা থেকে? এটা হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ প্রথম প্রকাশিত হয়। ঠিক আছে। চর্যাপদ সম্পর্কিত এখানে যা তথ্য শেয়ার করেছি তোমরা স্টেপ বাই স্টেপ মুখস্থ করার চেষ্টা করো। পরীক্ষা যদি কোশ্চেন রিপিট হয় তাহলে এগুলো থেকে হবে। ঠিক আছে, এর বাইরে যাবে না। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে পংক্তিটি কার লেখা? আমার সন্তান যেন থাকে দুধে ভাতে পংক্তিটি হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকরের লেখা। ঠিক আছে। এখানে আমাদের ভারতচন্দ্র সম্পর্কিত আরো একটা কোশ্চেন ভর্তি পরীক্ষায় থাকে, সেটা হচ্ছে মধ্যযুগের সর্বশেষ কবিকে? মধ্যযুগের সর্বশেষ কবি হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর। এই কোশ্চেনটা সিমিলার আরো একটা কোশ্চেন ভর্তি পরীক্ষায় থাকে, এটার মধ্যে আমরা ভুল করি। কেন ভুল করি একটু দেখো। এখানে বলা হচ্ছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই প্রার্থনা কে করেছে? আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই প্রার্থনা করেছেন ঈশ্বরী পাটনি। তো আমাদের এই কোশ্চেন তো সিম্পল, এটা আমরা সকলেই পারি। ঠিক আছে। কিন্তু আমাদের অপশনের মধ্যে যদি থাকে ভারতচন্দ্র রায়গুণাকর এবং ঈশ্বরী পাটনি, তাহলে কিন্তু আমরা ভেজা লাগাতে পারি। কিভাবে ভেজা লাগাবো? এখানে বলা হচ্ছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটি এই লাইনটি কার? এই লাইনটার রচয়িতা হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর, কিন্তু এটি এই লাইনটা প্রার্থনা করেছে কে? অর্থাৎ এই লাইনটা বলে প্রার্থনা করেছে ঈশ্বরী পাটনি। খুব কেয়ারফুলি কিন্তু আমাদের কোশ্চেনটা আনসার করতে হবে। ঠিক আছে। কোনটা কাকে নির্দেশ করছে এটা কিন্তু আমাদের খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু আমরা ভর্তি পরীক্ষায় 100% ভুল করব। ঠিক আছে। মুকুন্দরাম চক্রবর্তী কোন যুগের কবি? মুকুন্দরাম চক্রবর্তী তিনি মধ্যযুগের কবি। ঈশ্বরগুপ্ত কেন বিখ্যাত? ঈশ্বরগুপ্ত তিনি যুগসন্ধির কবি হিসেবে বিখ্যাত। কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছে? সে হচ্ছে বসুকুপা। তো বসুকুপা সম্পর্কিত আমাদের আরো একটা কোশ্চেন ভর্তি পরীক্ষা থাকে, সেটি হচ্ছে বসুকু কে ছিলেন? বসুকু তিনি ছিলেন চর্যাকার। এখানে বলা হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীনতম লেখককে? বাংলা সাহিত্যে প্রাচীনতম লেখক হচ্ছে লুইপা। অর্থাৎ এগুলো আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। ভর্তি পরীক্ষা যদি কোশ্চেন থাকে এগুলো থেকে থাকবে। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই,
এটি কার, অর্থাৎ এই উক্তিটি কার ছিল? উক্তিটি হচ্ছে চণ্ডীদাসের। কবি আলাউলের পদ্মাবতী কাব্যে কোন দ্বীপের কথা বর্ণনা আছে? অর্থাৎ কবি আলাউলের পদ্মাবতী কাব্যে কোন দ্বীপের কথা বলা আছে সেটি বুঝতে চাচ্ছে, সেটা হচ্ছে সিংহল দ্বীপ। আলাউলের পদ্মাবতী কাব্যটি কোথায় রচনা হয়? সেটা হচ্ছে আরাকানের রাজ্যসভায়। বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করতেন? বিদ্যাপতি তিনি মৈথিলি ভাষায় পদ রচনা করতেন। এখানে আমাদের মৈথিলি সম্পর্কিত আরো একটা কোশ্চেন থাকে, সেটা হচ্ছে বাংলা ও মৈথিলি ভাষার মিশ্রণে, অর্থাৎ বাংলা ও মৈথিলি ভাষার সংমিশ্রণে গঠিত ভাষার নাম কি? সেটা হচ্ছে বজবলি। খুব ভালোভাবে পড়ার চেষ্টা করো। যেই সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী, সেই সব কাহার জন্ম নির্ণয় নেওয়া জানি। পংক্তিটি কোন কবির কবিতা থেকে নেওয়া হয়েছে? পংক্তিটি আব্দুল হাকিমের কবিতা থেকে নেওয়া হয়েছে। সংস্কৃত উপনিবেশদের প্রথম ফরাসি অনুবাদক কে ছিলেন? সংস্কৃত উপনিবেশদের প্রথম ফরাসি অনুবাদক ছিলেন দারাশিকহ। মহাভারতে ভূমিদেবের অন্য নাম কি? মহাভারতে ভূমিদেবের অন্য নাম হচ্ছে দেবব্রত। তো সুপ্রিয় ভর্তি উচ্চ শিক্ষার্থীরা, আমাদের পার্টের আলোচনা আজকে এই পর্যন্তই। সবগুলো তথ্য যদি এক ভিডিওতে দেওয়ার চেষ্টা করি তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, তোমাদের ধৈর্য শক্তি কমে যাবে আর পড়তেও ভালো লাগবে না। ঠিক আছে, এখানে আমি ভিডিওতে যা যা আলোচনা করছি এগুলো খুব ভালোভাবে পড়ার চেষ্টা করো। আর বাকি পার্টগুলো তোমরা চাও কিনা আমাকে সিম্পলি কমেন্ট বক্সে জানাও যে সেগুলো আমাদের দরকার, আমি দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো সবাইকে ভর্তি পরীক্ষার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।